আসসালামু আলাইকুম সবাইকে ভিক্টরসের পক্ষ থেকে ডেইলি নিউজ পেপার সিরিজে স্বাগতম। আজ হচ্ছে আমরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে একটু দেখব। ঠিক আছে, তো আমাদের একটু হেডলাইনটা দেখি। ভ্যাট রিফান্ডস পাইল আপ অ্যাজ এনবিআর অনলাইন সিস্টেম স্টলস। ঠিক আছে, এনবিআর অনলাইন সিস্টেমের কি হয়েছে, আলটিমেটলি একটা প্রবলেম হয়েছে, এই কারণে ভ্যাট রিফান্ড যে এটা ক্রমশ বাড়তেছে, আরো বেশি বাড়তেছে, এটা পাইল আপ হচ্ছে। ঠিক আছে, সো এটার যে বটলনেক গুলো ইম্প্যাক্ট অন বিজনেস, এটার ইম্প্যাক্ট কি, এই যে ভ্যাট রিফান্ড পাইল আপ হওয়ার ইম্প্যাক্টটা কি আছে। রিফান্ডস টাইং আপ ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ বিজনেসের জন্য যে ওয়ার্কিং ক্যাপিটাল আছে সেটার উপর একটা প্রেশার অ্যাপ্লাই করতেছে। বিজনেসেস কন্টিনিউইং টু পে ইন্টারেস্ট অন ব্যাংক লোন, এবং বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ব্যাংক লোনের জন্য ইন্টারেস্ট পে করতেছে। ডিলেইজ ইনক্রিজিং কস্ট অফ ডুইং বিজনেস। ঠিক আছে, অর্থাৎ আপনার যে ডুইং বিজনেসের যে ইনক্রিজিং কস্ট আছে সেটা ডিলে করতেছে। এক্সপার্টস ওয়ার্ন ডিলেজ উড আন্ডারমাইন কনফিডেন্স ইন এনপিআর। সো আলটিমেটলি এটার বেশ কিছু ক্রিটিক্যাল ইম্প্যাক্ট আছে। এটার থেকে ভালো একটা ইম্পর্টেন্ট নিউজ আছে আমাদের এখানে, এটা আমি ডেইলি স্টারেও দেখছি। হাউ গ্রিন আর বাংলাদেশ ইজ শিপ ব্রেকিং ইয়ার্স ইফ ওয়ার্কার্স কিপ ডাইং। সো বেসিক্যালি আপনারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশ হচ্ছে গ্লোবালি ওয়ার্ল্ডের আপনার টার্কির পর হচ্ছে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ হচ্ছে র্যাঙ্ক করে থার্ডে। ঠিক আছে, টার্কিয়ে যেটাই বলেন আর কি, টার্কি হচ্ছে ফার্স্ট পজিশনে আছে গ্লোবাল শিপ বিল্ডিং আপনার ইয়াতে আর কি ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশ আছে হলো সেকেন্ডে। সো এটা একটা কিন্তু গ্রোয়িং ইন্ডাস্ট্রি, বাংলাদেশের জন্য একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। কারণ বাংলাদেশকে যদি এলডিসি থেকে গ্রাজুয়েট হতে হয় 2026-এ, এটার সাথে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জেস নিতে হবে, তাই না? চ্যালেঞ্জেস গুলো কি কি আমরা অলরেডি কম বেশি সবাই হয়তো জানি এবং আমরা বারবার অলরেডি ডিসকাস করছি। এর মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশের যে শিল্প খাতটা আছে, যেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা আছে, সেটাকে কি করা, আরেকটু আপলিফট করা। ঠিক আছে, আরেকটু আপলিফট করতে হবে। সো বাংলাদেশ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এখন অতটা আপলিফট হয়ে পারে নাই। সো এটাকে আপলিফট করতে, আমরা যদি ইন্ডাস্ট্রি সেক্টরের কথা বলি, তাহলে আমাদের এখনো তৈরি পোশাকে হচ্ছে সিংহভাগ এক্সপোর্টের হচ্ছে ভাগিদার। সো এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের হচ্ছে এক্সপোর্টটা কি করতে হবে, ডাইভার্সিফিকেশন করতে হবে। আমরা অলরেডি অলওয়েজ বলি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের দিকে ফোকাস করতে হবে। এন্ড আমাদের যে ক্লোজ কম্পিটিটর যেটা আছে বলতে পারি, বাট কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে হয়তো কিছু কিছু জায়গায় আগে আছে, ভিয়েতনাম কিন্তু অলরেডি তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা তাদের যে ট্যুরিজম সেক্টর এগুলাতে কিন্তু যথেষ্ট ভালো করতেছে। ঠিক আছে, পোশাক শিল্পে তো ভালো করছেই, অলরেডি আমরা দেখছি যে ইউএসএ তে তারা 1 নম্বর পজিশনে আসে আপনার আরএমজি এক্সপোর্টের ক্ষেত্রে, বাংলাদেশকে পিছনে ফেলেছে। অলদো যদিও ট্রাম্প যে এক্সট্রা ট্যারিফ অ্যাপ্লাই করছে সেটা ভিয়েতনাম আমাদের থেকে কিছুটা বেশি, বাট তারা কিন্তু নানান ধরনের পোশাক হচ্ছে রপ্তানি করে, বাংলাদেশ কিন্তু নানা ধরনের পোশাক রপ্তানি করে না। এবং আপনারা মাথায় রাখবেন যে স্যামসাং এর কিন্তু একটা ভালো প্রোডাকশন হাউস কিন্তু ভিয়েতনামে আছে, ভিয়েতনাম থেকে কিন্তু প্রোডাকশন ভালো হতো, বাংলাদেশেও যদি এখন আসছে, বাট ভিয়েতনামে কিন্তু ভালো ভালো মোবাইলের কিন্তু ফ্যাক্টরি ওখানে রিলোকেট করছে। এছাড়াও যদি আমরা বলি, ভিয়েতনাম কিন্তু আপনারা যদি দেখেন যে আমাদের দেশে বিভিন্ন জুতা পাওয়া যায়, যেটা আমরা বলি যে ফুটবলের যে বুট বা এটসেট্রা, এগুলা কিন্তু ভিয়েতনাম থেকে আমদানি করে আসে, চায়না বলে বাট এগুলা ভিয়েতনাম থেকে আসে। সো এই সব জায়গায় ভিয়েতনাম কিন্তু যথেষ্ট ভালো পজিশনে আছে। বাংলাদেশের শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিটা ভালো পজিশনেই আছে, কিন্তু এখানে বেশ কিছু প্রবলেম আছে। এটাকে গ্রিন বলা হয়েছে, কিন্তু এখানে হচ্ছে দেখা গেছে যে প্রতি বছর প্রচুর একটা উল্লেখযোগ্য পরিমাণ মানুষ মারা গেছে। একটু দেখি কি অবস্থা, এই ইনফোগ্রাফিকটা একটু লক্ষ্য করি। ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইজ সার্টিফাইড গ্রিন ইয়ার্ড। আচ্ছা, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং কে আপনার হচ্ছে ইন্টারন্যাশনালি সার্টিফাইড একটা গ্রিন ইয়ার্ড হিসাবে কনসিডার করা হয়, বাট 160 ওয়ার্কার্স কিল্ড সিন্স 2015 ইন শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি। 2014 সাল থেকে 161 পার্সন কিন্তু শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে আপনার কি হয়েছে, নিহত হয়েছে। এন্ড বাংলাদেশ হ্যাজ 23 গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্স। বাংলাদেশের ইন টোটাল হচ্ছে 26টা গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড কিন্তু আছে। কয়টা? 26টা না, 23টা আছে গ্রিন কিন্তু সার্টিফাইড। ডেথস কন্টিনিউ ডিসপাইট গভর্নমেন্ট অথরাইজেশন ইন্টারন্যাশনাল লিস্টিং সার্টিফিকেশন। আচ্ছা, এক্সপার্টস সে সার্টিফিকেটস নট ইনাফ ইফ সেফটি নট ইমপ্লিমেন্টেড। সেফটি মেজারটা হচ্ছে আমাদের দেশে খুব পুয়ার, এটা একটা বড় সমস্যা। আপনারা জানেন যে 2013-এ রানা প্লাজাতে একটা বড় দুর্ঘটনা হয়েছে এবং এখানে হচ্ছে প্রায় 1200+ মানুষ নিহত হয়েছিল। ঠিক আছে, এই কারণে 2013 সালে কিন্তু ইউএসএ তাদের দেশে যে জিএসপি সুবিধা আমরা পেতাম, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্সিয়াল অ্যাক্সেস পেতাম মার্কেটে, এর জন্য আমাদেরকে কিন্তু এক্সট্রা একটা ট্যারিফ আছে বর্তমানে যেটা আমরা দেই
সেই ট্যারিফটা কিন্তু দেওয়া লাগতো না। 15.52%, 15.52 আই গেস, এরকম একটা ট্যারিফ আমরা তখন দিতাম না, বাট এখন কিন্তু সেই ট্যারিফটা আমাদের দেওয়া লাগতেছে। সো এই যে আমাদের গ্রিন ইন্ডাস্ট্রি গুলা, সো কল গ্রিন ইন্ডাস্ট্রি, সেখানে যে সেফটির ব্যাপারটা এতটা পুয়ার, এটা কিন্তু আমাদের ভবিষ্যতে ফিউচার কিন্তু এই ইন্ডাস্ট্রির ফিউচার কিন্তু ইম্প্যাক্ট করবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন হচ্ছে মূল নিউজের দিকে যাই, একটু কয়েকটা কি পয়েন্ট আপনাদের এখানে দেখাই। আচ্ছা, 9 ওয়ার্কার্স ডাইড অন ইয়েস্টারডে। দেখেন, ফ্রাইডেতে কিন্তু 9 জন ওয়ার্কার কিন্তু আপনার মারা গেছে। এটা বাংলাদেশ শিপ রিসাইক্লিং ইয়ার্ড ক্যারিং 3 ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন এক্সপোজিং আ stark contradiction at the heart of country's rapidly expanding green shipbreaking industry. এমন একটা ইন্ডাস্ট্রিতে দুর্ঘটনা ঘটছে যে ইন্ডাস্ট্রিতে অলরেডি 3টা কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আছে, ঠিক আছে। সেখানে শুক্রবার কিন্তু 9 জন মারা গেছে। ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইন সীতাকুণ্ড is authorized under the Hong Kong Convention and is among the Bangladeshi facilities promoted as evidence that an industry long associated with deaths, toxic exposure, and pollution is becoming safer and environmentally responsible. Yet the death rise is a fundamental question. ঠিক আছে? সো বেসিক্যালি এটাকে গ্রিন ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করা সত্ত্বেও এখানে কিন্তু বেশ হ্যাজার্ড আছে। হ্যাঁ, হ্যাজার্ড আছে কিন্তু। 4.1 কলামে আমরা একটু যাই, 4-1-এ। এটা হচ্ছে আপনার 3 নাম্বার পেজ, আর এটা হচ্ছে 4 নাম্বার পেজ। 4 নাম্বার পেজে যদি আমরা দেখি 4.1-4-1 কলামে, এই যে এটা, যে গ্রিন সার্টিফিকেশন মিন ইফ ওয়ার্কার কন্টিনিউ টু ডাই অ্যাট ইয়ার্স ক্যারিং দ্য লেভেল। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের তো অলরেডি এগুলো কম কম বেশি এখানে বললাম, ঠিক আছে। এখন হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে যে একজন এই বিষয়ে যে এক্সপার্ট, সে বলেছে গ্রিন সার্টিফিকেট ডাজ নট গ্যারান্টি দ্যাট এ শিপ রিসাইকেলিং ইয়ার্ড ইজ 100%। অবভিয়াসলি এটা তো আমরা বুঝি, তাই না? আপনি শিপ রিসাইকেলিং করবেন, ঠিক আছে, এখানে কিন্তু অনেক রিস্ক থাকে। পুরাতন একটা শিপ থেকে ভেঙে এটা থেকে আপনার যে ম্যাটেরিয়াল গুলা ওকে আছে সেগুলা সালভেজ করা মানে ইউজ করার উপযুক্ত করা, ঠিক আছে। সালভেজ করে এগুলাকে হচ্ছে যে আপনি যদি পরবর্তীতে অন্য কোনো এটাকে রিসাইকেল করে পরবর্তীতে অন্য শিপ তৈরির জন্য কাজে লাগাতে যান, এগুলো দেখা যায় অনেক বেশি দেখা যায় যে ধার হয়। অনেক সময় দেখা যায় যে এই ম্যাটেরিয়ালগুলোর যে এক্সপোজারে যখন পড়েন, ঠিক আছে, তখন দেখা যায় যে এগুলো আমাদের বডির জন্য খারাপ। কিছু কিছু ম্যাটেরিয়াল আছে বডির জন্য খারাপ, যেমন হচ্ছে মার্কারি। হ্যাঁ, তো এই জিনিসগুলোর যে রিস্কগুলো আছে সেগুলার আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারতেছি না। সো এটা একটা বার্নিং ইস্যু। হ্যাঁ, আর 161 ডেথ সিন্স 2014, এটা কিন্তু একটা বড় প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, এবার সামনের দিকে আবার পেজ নাম্বার 1-এ একটু যাই, আরো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখি। পিএম অ্যাপোলজিস ফর পাওয়ার ক্রাইসিস, অ্যাসিওর সুইফট মেজার্স। আচ্ছা, পাওয়ার ক্রাইসিসের ব্যাপারগুলো অলরেডি আমরা জানি। বাংলাদেশ বর্তমানে এলএনজি ক্রাইসিস বা গ্যাস ক্রাইসিসে ভুগতেছে। ডোমেস্টিক সোর্স থেকে কিন্তু ওই লেভেলের গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং উইদিন 2031 কিন্তু আমাদের ডোমেস্টিক সোর্সগুলো কমপ্লিটলি আপনার হচ্ছে খালি হয়ে যাবে। তখন কিন্তু আমাদের এলএনজি ডিপেন্ডেন্সি অনেক বেশি বেড়ে যাবে। আমাদের এলএনজির পিছনে এই বছর কিন্তু অ্যারাউন্ড হচ্ছে আপনার 9 বিলিয়ন ইউএসডির মতো খরচ হয়েছে। ঠিক আছে, চিন্তা করেন যে আপনার আমদানি খরচের মধ্যে একটা বড় অংশ আপনি আমদানি করছেন, প্রায় হচ্ছে আপনার অ্যারাউন্ড হচ্ছে মনে করেন যে $60 বিলিয়ন যদি আমরা ইম্পোর্ট করে থাকি, তার মধ্যে $9 বিলিয়ন কিন্তু আপনার এলএনজি প্রাইসে চলে যায়। এলএনজি তো আর খালি এই ফুয়েল তো কিনি না, আমরা তো তেল কিনি, তাই না? আমরা তো অয়েল কিনি, তারপরে আমরা আদার পেট্রোলিয়াম প্রোডাক্ট কিনি, সেগুলোর পিছনেও কিন্তু একটা ভালো খরচ যায়। সো এগুলা আমাদের ডেভেলপমেন্টের পিছনে একটা বাধা, ঠিক আছে। সো আমাদেরকে এই যে বর্তমানে যে ক্রাইসিসে আমরা আছি, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের অনেক বিল আছে, ঠিক আছে, যে বিলগুলো এখনো পরিশোধ করা হয় নাই। এলএনজি বিলের কথা বলি, এটা অনেক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখনো কিন্তু গ্যাসের 41% এলএনজি থেকে আসে। গ্যাসের না, মানে পাওয়ারের কিন্তু আমাদের যে টোটাল ইলেকট্রিসিটির যে প্রোডাকশন, সেটার 41% গ্যাস থেকে, বা আপনি এলএনজি থেকেও বলতে পারেন যে এটা কিন্তু আসে। সো এটা হিউজ নাম্বার, ঠিক আছে। সো পাওয়ারে যদি আপনি এত গ্যাস ইউজ করেন, তাহলে কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতে কিন্তু ভালো প্রেশার পড়ে, ঠিক আছে। অন্যান্য ইন্ডাস্ট্রি বলতে কি? অন্যান্য ইন্ডাস্ট্রি বলতে গেলে আপনি যদি চিন্তা করেন যে যে কোনো ইন্ডাস্ট্রির কথাই যদি বলেন, সেটা একটা যদি আরএমজি ইন্ডাস্ট্রি হয়, সেটা যদি একটা স্পিনিং ইন্ডাস্ট্রি হয়, সেটা যদি একটা ডাইং মানে যে রঙের ইন্ডাস্ট্রি হয়, ঠিক আছে,
যে কোনো ইন্ডাস্ট্রিতেই কিন্তু আপনার প্রচুর পরিমাণ কি লাগে, গ্যাস লাগে। সো এটা ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্টিভ সেক্টর, সেখানে যদি আপনি গ্যাস না দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। সো এটা একটা বার্নিং ইস্যু। আর এলএনজি ক্রাইসিসের অলরেডি রিজন আমি বারবার বলছি যে মিডল ইস্টে একটা আপিভাল চলতেছে, এটা একটা বড় ক্রাইসিস। এই জন্য কাতার থেকে, আবুধাবি থেকে আমরা আগের মতো কিন্তু এলএনজি আমদানি করতে পারতেছি না। এটা একটা বড় প্রবলেম, এবং এই ক্রাইসিসটা দিনকে দিন এটা সমাধান হবে না। এটা আসলে রিনিউয়েবল এনার্জিতে এখন সুইচ করে যেতেও কিন্তু আমাদের আস্তে আস্তে অনেক টাইম লাগবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা তেমন একটা ইম্পর্টেন্ট নিউজ না, এমআরটির নিউজটা যেটা। সেকেন্ড পেজ একটু দেখি, প্রিএম স্টেজেস হিউম্যান কেয়ার ইকুয়াল অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ কেয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হেলথ কেয়ারের কথা বললে আপনারা একটু কাইন্ডলি বলা ট্রাই করেন তো যে এসডিজির কত নাম্বার গোলে হেলথের কথা বলা হয়েছে। এসডিজির কত নাম্বার গোলে হেলথের কথা বলা হয়েছে? এসডিজি ওয়ানে আমরা জানি কি বলা হয়েছে, নো প্রভার্টি। টুতে কি বলা হয়েছে, জিরো হাঙ্গার। তিনে কি বলা হয়েছে, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। সো বাংলাদেশ যেহেতু এসডিজি তে কমিটেড, তাই বাংলাদেশ কিন্তু আপনার হচ্ছে যে আমাদের গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, যেটা এসডিজি 3 তে বলা হয়েছে, এটার প্রতিও কিন্তু বাংলাদেশ যথেষ্ট কমিটেড, ঠিক আছে। হেলথ কেয়ার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার কি কি করছে, অনেক কিছুই করছে, ঠিক আছে। যেমন আমরা বলতে পারি যে ফ্রি চিকিৎসা দেওয়াটা এখনো সবার প্রতি নিয়ে মানে মানে সব জায়গায় এখনো করাটা পসিবল হয়নি নিশ্চিত করা, বাট স্টিল কিন্তু গভর্নমেন্ট ওখানে আগাচ্ছে, সরকারি হসপিটালের ক্যাপাসিটি করে বাড়াচ্ছে। এবং এই যে কালকে কালকে হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে 500 বেড বিশিষ্ট, 500 বেডের হচ্ছে নিউরো সায়েন্স হসপিটালের একটা 500 বেডের আপনার একটা আলাদা কি করছে, যে দেখেন হি ওপেন্স 500 বেড নিউ ইউনিট ইন নিউরো সায়েন্স হসপিটাল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ঢাকা টু কনফার্ম পিএমস ইন্ডিয়া ভিজিট আফটার ডেলি অ্যাসিউস কার্ভস অন হাসিনা, বিবিসি বাংলা। আচ্ছা, এই নিউজের একটা আপডেটেড নিউজ দিই, আমি কিছুক্ষণ আগে দেখলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্পোক্স পারসন, মুখপাত্র, ঠিক আছে, স্পোক্স পারসন কি বলেছেন, স্পোক্স পারসন বলেছেন যে ইন্ডিয়াতে যাওয়ার উপযুক্ত সময় এখনো না, ঠিক আছে। এটা কিন্তু তারা বলছে, মানে বাংলাদেশের গভর্নমেন্টের স্ট্যান্স হচ্ছে বাংলাদেশ বর্তমানে, আমাদের কারেন্ট পিএম হচ্ছে ইন্ডিয়াতে দ্রুত, মানে রিসেন্ট কয়েকদিনে যে আমি যে বললাম কালকে যে অগাস্টের 20 থেকে 25 যেটা পেপারে বলা হয়েছে, সেটা হচ্ছে না, তারা যাচ্ছেন না, কারণ ইন্ডিয়ার সাথে এখন কিন্তু আমাদের রিলেশনটা যথেষ্ট স্ট্রেইন। এই যে 5ই আগস্টের যে আপনার এই যে এই বছর 5ই আগস্টের কয়েকদিন আগে যেটা 5ই আগস্টে যে শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়ার মিডিয়া থেকে বক্তৃতা যে দিয়েছে, এটা কিন্তু বাংলাদেশ খুব একটা ভালোভাবে নেয়নি, কারণ তারা অলরেডি আমাদের কিন্তু হোম মিনিস্টার, ঠিক আছে, হোম মিনিস্টার জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন যে ইন্ডিয়া একই সাথে হচ্ছে যে চাচ্ছে যে আমাদের সাথে তাদের রিলেশন ভালো হোক, আবার অপর দিক থেকে কিন্তু হাসিনাকে মোবিলাইজ করতেছে। সো দুইটা কিন্তু একসাথে হয় না। সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনাকে ভাই ভাই আজ করেন আপনি এভাবে অ্যান্সার করার ট্রাই করবেন। আচ্ছা, আর একটু সামনের দিকে যাই, সেকেন্ড পেজে আর এরকম কিছু নাই। আর থার্ড পেজে আদমজি ইপিজেড এক্সপোর্টস সারপাস $1 বিলিয়ন। আচ্ছা, আমাদের দেশে টোটাল 10টা ইপিজেড আছে, একটা ইপিজেড হচ্ছে তন্মধ্যে আদমজি ইপিজেড, তাই না, বেসরকারি ইপিজেড এর কথা আমরা জানি। $1 বিলিয়ন হচ্ছে এক্সপোর্ট সারপাস করে ফেলছে অলরেডি, মুভিং টুয়ার্ডস হায়ার ভ্যালু প্রোডাক্টস, এক্সিলেন্ট। আচ্ছা, এটা পুরো নিউজ না পড়ে এটার হচ্ছে আমরা ইনফোগ্রাফিক গুলা আমরা হচ্ছে যে একটু দেখি। ফ্রম অ্যাবান্ডন জুট মিল টু 1.18 বিলিয়ন এক্সপোর্ট হাব, ঠিক আছে। কি করলো, অ্যাবান্ডন জুট থেকে, জুট মিল ছিল আগে, পরিত্যক্ত জুট মিল ছিল, আদমজি জুট মিল যেটা, সেটা কিন্তু এখন ইপিজেড হয়ে গেছে, এক্সপোর্ট প্রসেসিং জোন। এখন তার এক্সপোর্ট কিন্তু অলরেডি $1.18 বিলিয়ন ছাড়িয়ে গেছে। কারেন্ট স্ট্যাটাসটা দেখি, 2026 সালে এক্সপোর্ট কিন্তু $1.2 বিলিয়ন মতো, 76,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে, এবং এখানে ইনভেস্টমেন্টটা ছিল আপনার $847 মিলিয়ন, ঠিক আছে। আর এই ট্রান্সফরমেশন টাইমলাইনটা একটু লক্ষ্য করি, 1950 সালে জুট মিল ছিল, 2002 সালে জুট মিলটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের সবচাইতে বড় পাটকল ছিল, 2004 সালে ল্যান্ডটা কোথায় ট্রান্সফার করা হয়েছে, বেবজার কাছে ট্রান্সফার করা হয়েছে, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। আর 2006 সালে ইপিজেড হিসাবে ইনোগ্রেটেড হয়েছে, ঠিক আছে। আর এই বছর এক্সপোর্টের কথা তো বললামই, এবং কিউমুলেটিভ এক্সপোর্ট মানে সারা জীবনের এক্সপোর্ট যেটা, সেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড $11 বিলিয়ন মতো, ঠিক আছে। আদমজি কি মেক করে, মানে এখানে যে ইপিজেডে কি কি মেক করা, কোন প্রোডাক্টগুলো মেক করা হয়, সেই প্রোডাক্টগুলো একটু লক্ষ্য করি। প্রিমিয়াম গার্মেন্ট ওয়্যার, ঠিক আছে, বিভিন্ন গার্মেন্ট প্রোডাক্ট করা হয়। তারপর ব্রাইডাল ইভিনিং ওয়্যার মেক করা হয়, ঠিক আছে, বিয়ের জামা কাপড়।
তারপরে সেফটি অ্যান্ড স্পেশালাইজ ফুটওয়্যার আপনার হচ্ছে যে মেক করা হয়, সেফটি ফুড যেটা আমরা ইন্ডাস্ট্রিতে যেগুলো পড়ি, অটোমেটিভ সিট কভার্স, সেফটি ইকুইপমেন্টস, গার্মেন্ট অ্যাক্সেসরিজ, এগুলো হচ্ছে ওখানে প্রডিউস করা হয়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে পিএম ওপেন্স 2035 crore টাকা বেনিফিট পেমেন্ট ফর প্রাইভেট ইনস্টিটিউশন টিচার্স এমপ্লয়িজ। এগুলা কিসের আন্ডারে পড়ে? আমাদের সংবিধানের একটা কনস্টিটিউশনাল রাইট, আমাদের আর্টিকেল 15 যদি আমরা ডিটা একটু খুলি, আর্টিকেল 15 ডি, সেখানে কি বলা হয়েছে? রাইট টু সোশ্যাল সিকিউরিটি। কি বলা হয়েছে? রাইট টু সোশ্যাল সিকিউরিটি। এসএস মানে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা। ঠিক আছে। তো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আন্ডারে বর্তমানে বাংলাদেশের পিএম যে কর্মসূচি নিছে সেগুলো যদি আপনাকে আজ করে, আপনি বলবেন যে আমাদের পিএম প্রথমে এসেই হচ্ছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করছে, কৃষক কার্ডটা বাস্তবায়ন করছে, স্বাস্থ্য কার্ডটা বাস্তবায়ন হতে যাচ্ছে। ঠিক আছে। তারপরে এই যে এখন দেখেন যে ইমাম মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করছে, ইমাম মুয়াজ্জিন। ঠিক আছে। তারপরে হচ্ছে আদার যে ধর্মীয় যে গুরুরা আছে তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। তারপরে এখন দেখেন এই যে প্রাইভেট ইনস্টিটিউশনের টিচারদের জন্য একটু বেনিফিট অ্যাপ্রুভাল করছে। তারপরে হচ্ছে আপনার ওই যে জুলাই যোদ্ধা, তারপরে মুক্তিযোদ্ধা, তারপরে আপনার তৃতীয় লিঙ্গ, তাদের জন্য যে ভাতা সেটাও কিন্তু আপনার বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সোশ্যাল সেফটি নেটের উল্লেখযোগ্য কিছু জায়গা আমাদের দেশে। আচ্ছা, আর আমাদের যে কমার্স মিনিস্ট্রি অফ কমার্স মিনিস্টার যে, ঠিক আছে, মিস্টার ওবায়দুল মুক্তাদি, তিনি বলছেন যে এনার্জি ক্রাইসিস দূর হতে আরো 2টা বছর সময় লাগবে। ঠিক আছে। কারণ ক্রাইসিসটা অনেক বেশি ঘনীভূত হয়ে আছে। কারণ আপনি তো বললাম না, ওভারনাইট হচ্ছে যে আপনি ইয়াতে ট্রান্সফার হতে পারবেন না সোলার এনার্জিতে, সো এটা একটা বার্নিং ইস্যু। And এখানে দেখি বাংলাদেশ অ্যাপারেল এক্সপোর্টস টু ইউ ফল 16.4% ইন H1। H1 মানে হচ্ছে মানে প্রথম অর্থ বছরের প্রথম অংশ, যেটা 2026-এ। কেন বাংলাদেশের অ্যাপারেল সেক্টরের এক্সপোর্টটা কেন ফল করছে? একটু ইনফোগ্রাফিকটা পড়ি, সবগুলোর নিউজ পুরাটা পড়তে দরকার নেই, কিছু কিছু ইনফোগ্রাফিক পড়ে গেল ইনাফ। কেন আমি টিবিএস পড়াই? টিবিএস এর ইনফোগ্রাফিকগুলো খুব ভালো, আপনি একটা ভালো ওভারভিউ পাবেন। কনজিউমার ডিমান্ড উইক ইন ইউ। আচ্ছা, ইউতে ডিমান্ড কমে গেছে, কমার তো রিজন আছে তাই না? কমার রিজন অবশ্যই আছে। কমার রিজন হচ্ছে বর্তমানে ওখানে একটা রাশিয়া ইউক্রেনের ওয়ার আছে, এবং তাছাড়া হচ্ছে মিডল ইস্টের ক্রাইসিস আছে, সারা বিশ্বে কিন্তু ইনফ্লেশন চলতেছে, সো এইসব কারণে এই ডিমান্ডটা অবশ্যই কমে গেছে। লোয়ার প্রাইসেস অ্যাক্রস ইউ, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে হচ্ছে এখন প্রাইসটা অনেকটা ফল করছে। ব্রডার মার্কেট প্রেশারটাও এখন দেখা গেছে অনেক বেশি। এক্সপোর্টস বাই ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, ক্যাম্বোডিয়া অলসো, সব দেশেরই কিন্তু ফল করছে। দেখেন অনলি ভিয়েতনাম পোস্ট গ্রোথ, এই যে আমাদের যে কম্পিটিটর ভিয়েতনাম, তারা একটা গ্রোথ দেখছে, সেটাও হচ্ছে 0.36%, ভালো একটা মোটামুটি একটা গ্রোথ তারা দেখছে, যেখানে বাংলাদেশ 16.4% ফল দেখছে। আচ্ছা, এখানে কি এলএনজি সাপ্লাই রাইজেস টু 8 to 8 মিলিয়ন কিউবিক ফিট ইমপ্রুভিং ন্যাশনাল গ্যাস সাপ্লাই। আচ্ছা, এলএনজি সাপ্লাই রাইজেস টু, আচ্ছা এই জুলাইতে এলএনজি সাপ্লাইটা রাইজ করেছে, ন্যাশনাল গ্যাস সাপ্লাই রাইজেস টু এত। আচ্ছা, আমাদের অভ্যন্তরীণ সোর্স থেকে যে গ্যাস আসে সেটা হচ্ছে প্রায় 2500 মিলিয়ন কিউবিক ফিটের মতো। পাওয়ার সেক্টর রিসিভ, দেখেন পাওয়ার সেক্টরে কিন্তু 931 মিলিয়ন কিউবিক ফিট রিসিভ করছে at 6 PM। হ্যাঁ, এক্সিলারেট রুলস আউট প্ল্যান 72 আওয়ার শাটডাউন। আচ্ছা, accelerate supplies 300+ মিলিয়ন কিউবিক ফিট সামিট। আচ্ছা, অ্যাক্সিলারেট হচ্ছে প্রতিষ্ঠান, ঠিক আছে, আর সামিট আরেকটা প্রতিষ্ঠান, তারা সাপ্লাই করে আর কি, তারা হচ্ছে আপনার প্রতিষ্ঠান, কি জানি প্রাইভেট, কিছু কিছু হচ্ছে ইন্টারন্যাশনাল এমএনসি আর কি। ওকে, অ্যাক্সিলারেট এফএসআরইউ ইয়েট টু রিটার্ন টু ফুল ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের যে ফ্লোটিং স্টোরেজ ডিগ্যাসিফিকেশন ইউনিটগুলো আছে সেগুলোকে আরো আপনার কি করতে হবে? ফুল ক্যাপাসিটিতে রান করতে হবে। এখনো কিন্তু সেগুলো ফুল ক্যাপাসিটিতে রান করে না, সো অনেক এলএনজি কিন্তু খুব দ্রুততম সময়ে আমরা গ্যাসে কনভার্ট করতে পারছি না। আর একটু সামনের দিকে চলে যাই। আচ্ছা, ওয়ার্ল্ডস লার্জেস্ট অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিজ বাই মার্কেট ক্যাপিটালাইজেশন, কারা কারা আছে একটু লক্ষ্য করেন। সৌদি আরামকো আছে, আরামকো কিন্তু একটা $1 ট্রিলিয়ন কোম্পানি। আমরা আরেকটা $1 ট্রিলিয়ন কোম্পানি বললে এনভিডিয়ার কথা জানি, তাই না, যারা এই যে গ্রাফিক্স কার্ড বানায়, এনভিডিয়া। এক্সন মোবিলের কথা জানি, ঠিক আছে, আরামকো, শেভন, শেল আছে, তারপরে হচ্ছে আপনার এই যে পেট্রো চায়না আছে, আর টোটাল এনার্জিস আছে। এর মধ্যে আরামকো সৌদি আরবের, এক্সন মোবাইল হচ্ছে ইউএস এর, শেভন ও ইউএস এর, আর হচ্ছে শেল হচ্ছে ইউকে এর, পেট্রো চায়না, টোটাল এনার্জিস হচ্ছে ফ্রান্সের। 3 new jails proposed in Chattogram as inmates hold up to 3 times capacity। আচ্ছা, যাই হোক, এটা ইম্পর্টেন্ট কোনো নিউজ না ওইভাবে।
আর একটু সামনের দিকে চলে যাই, একেবারে দেখি এখানে আমরা অপিনিয়ন বা ইন্টারন্যাশনাল পাতার দিকে যাচ্ছি। ইন্টারন্যাশনাল একটু দেখি, ওয়ার্ল্ডে দেখি। ট্রাম্প সেজ হরমুজ উইল বিকাম ইউএস টেরিটরি প্রিটি সুন। ঠিক আছে, ওকে ফাইন। সো এখানে কিছু ইনফো অফিসে দেখি ব্লকেড ইরান সে শিপিং রেস্ট্রিকশন উইল কন্টিনিউ। এখনো শিপিং ব্লকেড কিন্তু ইরান দিয়ে রাখছে, প্রতিদিন মাত্র 6 থেকে 8টা ভেসেল ওখান দিয়ে ট্রান্সপোর্ট করতে পারে। পিস টক্স তেহরান সেজ নো ডিসিশন ইয়েট অন ইউএস রিজিউমিং ইউএস টক্স। ইউএস এর সাথে এখনো ওইভাবে টক করার তারা কোনো এখনো করেনি, ডিটারমাইন না। ওয়ার ডিল ইরান সেজ দ্য প্যাক মার্কড অ্যান এন্ড টু দ্য ওয়ার বাট নট সিজ ফায়ার। ঠিক আছে, ওয়ারের হয়তো এন্ড করছে বাট সিজ ফায়ারের এন্ড না। ইসরায়েলি স্ট্রাইকস কিল অ্যাট লিস্ট 11 ইন সাউদার্ন লেবানন। আচ্ছা, লেবাননে ইসরায়েল অ্যাটাক এখনো চলতেছে। প্রেসিডেন্ট আওয়ান অ্যাকিউজেস ইসরায়েল অফ ভায়োলেটিং দ্য এগ্রিমেন্ট। আওয়ান হচ্ছে লেবাননের প্রেসিডেন্ট। ঠিক আছে, অয়েল ফ্লোস অ্যারাউন্ড 20 মিলিয়ন বিপিডি অফ অয়েল অ্যান্ড প্রোডাক্টস ক্রসড ইন হরমুজ। আচ্ছা, বিলিয়ন পেট্রোলিয়াম আর আপনার হচ্ছে যে আর কি, এটা ইউনিটটা আমি রিকল করতে পারতেছি না। সো 20 মিলিয়ন সামথিং আর কি। সো এটা হচ্ছে 2025 সালে ক্রস করছে। 20% গ্লোবাল, এটা তো আমরা অলরেডি জানি, 1/5 টোটাল, তাই না? আর যে ঘটনা হচ্ছে 28 ফেব্রুয়ারির কথা আমরা অলরেডি জানি, অপারেশন এপিক ফিউরির কথা। ইসরায়েল ইউএস আর ইরানের যে ওয়ারটা। আর 60 ডের সিজ ফায়ারের ইয়াটা আমরা জানি, পাকিস্তানে যেটা হয়েছে সিজ ফায়ার পিরিয়ড ইরান সেজ ডিড নট এক্সিস্ট টু এক্সটেন্ড two countries US and Israel launch war against Iran. One key demand হচ্ছে ইরান কি চায়, ইরান was condition made before shipping resumes through হরমুজ। কি কি কন্ডিশন ছিল? ইরান চাই হচ্ছে তাদের দেশে যে যুদ্ধের কারণে $262 বিলিয়ন মতো হচ্ছে তাদের লস হয়েছে। সো তারা হচ্ছে এখানে একটা ক্ষতিপূরণ হচ্ছে তারা চাচ্ছে, এবং তারা চাচ্ছে আপনার স্বীকৃতি। তারা যে নিউক্লিয়ার আপনার আমব্রেলা তৈরি করতে চাচ্ছে, সেটা ইউএস এবং ইসরায়েল চায় যে ডিটার করতে, বাধা দিতে। কিন্তু ইরান কিন্তু চায় না যে সেই কাজটা বন্ধ হোক। ওকে, কুয়েত, এই যে এটা দেখেন যে কুয়েত অয়েল ফিউচার হিঞ্জেস অন দ্য ফেথ অফ স্টেট অফ হরমুজ। কুয়েত কিন্তু স্টেট অফ হরমুজের সাথেই আছে, তাদেরও অয়েলগুলা ঠিক মতো আসতে পারতেছে না। আচ্ছা, US Canada race to avert 50% tariffs as EU faces pressure। আচ্ছা, কি ব্যাপার এখানে? $20 বিলিয়ন কানাডিয়ান ইম্পোর্টস ফেসিং দ্য পোস্টপন 50% ট্যারিফ। ঠিক আছে, পোস্টপন না, প্রপোজ 50% ট্যারিফ। এই ট্যারিফটা কোথা থেকে আসছে? ইউএস কানাডা আর মুভিং ক্লোজার টু এ ডিল দ্যাট কুড অ্যাভার্ট punitive 50% tariff on Canadian product including hockey sticks, wine, cements, and as negotiators race to reach an agreement before an early Wednesday deadline। ইউএস কিন্তু কানাডার উপর 50% ট্যারিফ দিচ্ছে। সো এই ট্যারিফটা কানাডার উপর একটা ভালো প্রবলেম তৈরি করছে। যেমন এই যে দেখেন, 5.2% শেয়ার অফ কানাডাস ইউএস বাউন্ডেড গুডস অ্যাফেক্টেড বাই দিস ট্যারিফ। ঠিক আছে, ট্রেড ডিল কানাডা অফার্স কনসেশন অন এনার্জি অ্যান্ড ডিফেন্স। ইউএসএমসিএ মানে ইউএস মেক্সিকো কানাডা টক্স, তারা হচ্ছে একটা প্যাক্ট আছে তাদের মধ্যে। ডিল কুড স্পার ওয়াইডার ট্রেড টক্স, ইউ প্রেশার ইউএস পুশেস ব্রাসেলস টু ইজ ট্রেড ব্যারিয়ার্স। অর্থাৎ ইউ যে ইউএস এর উপরে কিছু ট্রেড ব্যারিয়ার দিছে, ইউএস চাই যে সেগুলোকে যাতে ইউ কমিয়ে আনে বা সরিয়ে ফেলে। জয়েন্ট স্টেটমেন্ট ইউএস ইউ স্টেটমেন্টস এক্সপেক্টেড ইন অটাম। আচ্ছা, যাই হোক, একটু সামনের দিকে যাই। ওকে, তাহলে একটু সামনের দিকে যাই। একেবারে লাস্ট পেজে থট হচ্ছে বাংলাদেশ আনট্যাপ এনার্জি সোর্সেস এফিসিয়েন্সি। আনট্যাপ এনার্জি সোর্সেস এর কথা যদি বলি, তাহলে আমি বারবার ডিসকাস করছি, আমাদের সোলার পাওয়ারের একটা পসিবিলিটি আছে, আমাদের উইন্ড পাওয়ারের একটা পসিবিলিটি আছে, আমরা হাইড্রো ইলেকট্রিসিটি নেপাল, ইন্ডিয়া, ভুটান থেকে আমদানি করতে পারি, তাই না? তো তারপরে হচ্ছে আমাদের ওশেন থার্মাল এনার্জির একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, ওশেন থার্মাল এনার্জি। তো এগুলো হচ্ছে আনট্যাপ বিভিন্ন এনার্জি। তারপরে হচ্ছে যে আমাদের আস্তে আস্তে গ্রিন ফুয়েলের দিকে যেতে হবে। যেমন হচ্ছে যে আমাদের আমরা যদি বলি হাইড্রোজেন ফুয়েল সেল, এইচএফসি, হাইড্রোজেন ফুয়েল সেলের দিকে যেতে হবে। এটা অনেক যথেষ্ট গ্রিন। ঠিক আছে, হাইড্রোজেন কিন্তু জ্বালানি হিসাবে যথেষ্ট গ্রিন, আপনার কার্বন ডাইঅক্সাইড নির্গত করে না। কষা সিস্টেম টুয়ার্ডস রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন এ লার্জার টেস্ট ফর বাংলাদেশ। এখন এখানে একটু দেখি, মালয়েশিয়াস ইনিশিয়েটিভ ব্রেক্স এ প্রলং ডিপ্লোম্যাটিক স্টেলমেট অফারিং বাংলাদেশ এ ট্যাঞ্জিবল রেফারেন্স পয়েন্ট ফর স্ট্রাকচার রিপ্যাট্রিয়েশন ট্রক। সো বেসিক্যালি মালয়েশিয়ার
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলছে যে আপনার যে মিয়ানমার হচ্ছে 5,000 রোহিঙ্গা মালয়েশিয়া থেকে নিতে চায়, বাংলাদেশ থেকেও আপনার হচ্ছে যে মনে হয় 3 লাখের মতো রোহিঙ্গার কথা নেওয়ার কথা বলছে। বাট অলদো আমাদের স্টেট মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স মিসেস শামা ওয়াহেদ কিন্তু বলেছেন যে এই বিষয়টা বাংলাদেশের সাথে কিন্তু মিয়ানমার ওরকম কোনো কথাবার্তা বলেনি। তো বেসিক্যালি আমাদের তো রোহিঙ্গা 2017 সাল থেকে একটা বার্ডেন, বর্তমানে কিন্তু আমরা মোর দেন 1.5 মিলিয়ন বা 15 লাখের থেকে বেশি রোহিঙ্গাকে কিন্তু সাপোর্ট দিয়ে আসতেছি। এখন তাদের রিটার্নটা কিভাবে পসিবল? তাদের রিটার্নটা পসিবল হবে তখনই যখন চায়নার সাথে আমাদের উদ্দেশ্য অ্যালাইন করবে। চায়নার কিন্তু মিয়ানমারে বেশ কিছু প্রজেক্ট আছে, ইভেন ইন্ডিয়ারও আছে, ইভেন আপনার ইউএস এরও কিন্তু আছে। সো এই বিষয়গুলো ওভারকাম করে রোহিঙ্গাকে ওই দেশে ঢুকানো, তারপরে আবার ওই দেশে কিন্তু আরাকান স্টেটটা কমপ্লিটলি কিন্তু আপনার ওখানকার যে আরাকান আর্মি আছে তাদের হাতে চলে গেছে প্রায়, ঠিক আছে, খুব কম অংশই কিন্তু আপনার মিলিটারি গভর্নমেন্টের কাছে আছে। সো এই বিভিন্ন ইস্যু আছে, এগুলা নন স্টেট অ্যাক্টরের ব্যাপার স্যাপার আছে, এই জন্য এই জিনিসগুলো সলভ হচ্ছে না। আর একটু সামনের দিকে আগাইলে, আচ্ছা এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ। সো আজকের নিউজ পেপার সিরিজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পরবর্তী সিরিজটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।